ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অথবা রেশিও অ্যানালাইসিস, এই চ্যাপ্টার থেকে আজকে 9 নম্বর ক্লাস। অঙ্কটাও বেশ গুরুত্বপূর্ণ। ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো যাতে দেখতে কোনো সমস্যা না হয়। সেরা ব্রাদার্স কম্পারেটিভ ব্যালেন্স শিট আর প্রেজেন্টেড বিলো। তুলনামূলক ব্যালেন্স শিট দেওয়া হয়েছে 2020 সালের আর 2021 সালের সেরা ব্রাদার্সের। ব্যালেন্স শিটের মধ্যে তো সম্পদ এবং দায় থাকবেই। তো অ্যাকাউন্ট টাইটেলস এখানে ক্যাশ চলতি সম্পদের মধ্যে পড়ে 21 সালের 4,200, 20 সালের 3,400। অ্যাকাউন্ট রিসিভেবল 21 সালের 21,300, 20 সালের 23,700। হিসাবটা তো আমি অবশ্যই চলতি বছরেরই করব, রানিং ইয়ারের। এই মুহূর্তে তোমার কাছে আমার একটা প্রশ্ন, যারা আগের ক্লাসগুলো ধারাবাহিক দেখেছ, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বাইর করার সূত্রটা কি? বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস এন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবল ভাগ 2। তো এখানে এন্ডিং কোনটা বিগিনিং কোনটা? 2020 সালের যেটা, এটা কিন্তু 2021 সালের জন্য বিগিনিং, মানে 23,700 টাকা, এটা বিগিনিং। আর 2021 সালের যেটা এন্ডিং 21,300। যদি অঙ্কের মধ্যে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বাইর করার প্রয়োজন পড়ে, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলেই তো হয়ে যায়। ইনভেন্টরি 12,000, 8,000 এভারেজ ইনভেন্টরি বাইর করার প্রয়োজন পড়লে 12,000, 8,000 যোগ করে, এটা হলো কিন্তু বিগিনিং আর এটা হলো এন্ডিং। 8,000, 12,000 যোগ করে 2 দ্বারা ভাগ করলেই কিন্তু হয়ে যায়। জমি আছে 18,000, 25,000। বিল্ডিং আছে 70,000, 70,000। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 15,000, 10,000 করে। সম্পদের পরিমাণ 1,10,500, 1,20,100। অ্যাকাউন্টস পেবল মানে পাওনাদার 23,130 আর 20,000। কমন স্টক 10 টাকা করে 75,000, 69,000। রিটেন আর্নিং 12,370 আর 31,100। সংরক্ষিত আয়ের যে রেটা। আর সাধারণ শেয়ার আছে 75,000, 69,000। যোগ করলে 1,10,500, 1,20,500। শেয়ারাজ ইনকাম স্টেটমেন্ট ইনক্লুডেড নেট সেলস 1,20,000। প্রফিট 25% অন কোস্ট, ব্যয়ের উপরের প্রফিট 25%। নেট ইনকাম অফ টাকা 10,000, নেট ইনকাম 10,000। কমপ্লিট দি ফলোয়িং রেশো ফর 2021। 2021 সালের নিচের রেশোগুলো বাইর করো। কারেন্ট রেশো, প্রফিট মার্জিন রেশো, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, আর্নিং পার শেয়ার, ইনভেন্টরি টার্নওভার। বোঝানোর আছে অনেক কিছু, একটু সময় দাও, আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই অঙ্কটা। এক এক করে আলোচনা করি, যখন যেটা পাবো একটা করে সমাধান বুঝিয়ে দেই। যেমন কারেন্ট রেশো, সূত্রটা কি? কারেন্ট অ্যাসেটস বা কারেন্ট লাইবিলিটি। আচ্ছা, এটা সূত্রটা নাই বা লিখলাম। তাহলে কারেন্ট অ্যাসেটস এখানে কী কী আছে বলো তো? ক্যাশ আছে 4,200 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল আছে 21,300। এটা কিন্তু আর 2020 সালেরটা দেখার প্রয়োজন নেই, আমি 2021 সালের হিসাবটাই করব। ইনভেন্টরি আছে 12,000 টাকা। ল্যান্ড বিল্ডিং এগুলো তো আর স্থায়ী সম্পদ, তাহলে 3টা সম্পদ পেলাম। দায় একটাই দেখতে পাচ্ছি, অ্যাকাউন্ট পেবল 23,130, আর কোনো দায় নেই। এটা সহজ। কারেন্ট রেশো, কারেন্ট অ্যাসেটস, এই তিনটাই, এখানে 3টা টাকা বসানো হলো। অ্যাকাউন্ট পেবল 23,130, যোগ করলে 37,500, আর এখানে 23,130। উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করলে 1.62:1। তাহলে এটা কমপ্লিট। প্রফিট মার্জিন রেশো, প্রফিট মার্জিন রেশোর সূত্রটা কি? সূত্রটা জেনে নাও, মুখস্থ করতে হবে। নেট ইনকাম
নেট সেলস ইন্টু 100, নেট ইনকাম এই যে 10,000, নেট সেলস এই যে 1,20,000 নেট সেলস, তার কি কোনো কিছুর প্রয়োজন আছে? প্রফিট মার্জিন রেশো নেট ইনকাম 10,000, নেট সেলস 1,20,000, উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 8.33%। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের সূত্রটা কি বলতো? নেট ক্রেডিট সেলস এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এই যে সেলসের পরিমাণ 1,20,000 আছে, এটাই ধরে নিব নেট ক্রেডিট সেলস। আর এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল একটু আগে যা বললাম, এটা বিগিনিং এটা এন্ডিং, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলেই তো হয়ে যায়, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল পাওয়া যায়। নেট ক্রেডিট সেলস 1,20,000, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বিগিনিং আর এন্ডিং যোগ করে 2 দ্বারা ভাগ করলে 22,500 পাওয়া যাবে। উপরে 1,20,000 এখন যদি বিগ করে দেই 5.33 টাইমস টার্ন ওভার থাকার কারণে উত্তরে টাইমস হবে। সহজ না? তারপরে আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয় কত? শেয়ার প্রতি আয় কত বাইর করার জন্য প্রথমে প্রয়োজন নেট ইনকাম কত, এখন প্রয়োজন শেয়ার সংখ্যা কত। এই যে কমন স্টক প্রত্যেকটার মূল্য 10 টাকা করে, শেয়ার আছে 75,000 টাকার, তাহলে 75,000 এই টাকাকে 10 দ্বারা যদি আমি ভাগ করি কতটি হবে? উত্তরে 7,500 আসবে। তার মানে এখানে শেয়ার সংখ্যা কতটা? 7,500। নেট ইনকাম যদি 10,000 হয় আর শেয়ার সংখ্যা দ্বারা যদি ভাগ করি, শেয়ার প্রতি আয় এটা পাওয়া যায় না? সূত্রটা কীরকম হবে? আর্নিং পার শেয়ারের নেট ইনকাম নাম্বার অফ কমন শেয়ার, নাম্বার অফ কমন স্টক অথবা কমন শেয়ার। তো নেট ইনকামকে এই 7,500 দ্বারা ভাগ করে দিব। নেট ইনকাম 10,000, নাম্বার অফ কমন শেয়ার 75,000 ভাগ 10, টাকা 1.33, দ্যাটস আনসার। ইনভেন্টরি টার্নওভার, সূত্রটা বলো তো ইনভেন্টরি টার্নওভারের। কস্ট অফ গুডস সোল্ড, এভারেজ ইনভেন্টরি। এখন কস্ট অফ গুডস সোল্ড বাইর করতে হবে। এভারেজ ইনভেন্টরি তো এই যে ইনভেন্টরি 12,000 আর 8,000 যোগ করে আমরা 20,000 পাবো। 20,000কে 2 দ্বারা ভাগ করলে 10,000 টাকা চলে আসবে, এটা এভারেজ ইনভেন্টরি। এটা বুঝতে পারলাম, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড এটা কিভাবে বাইর করব? আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড বাইর করার জন্য সূত্রটা কি আমি তোমাদেরকে বলি, যদিও আমি আমার বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি যে কস্ট অফ গুডস সোল্ড, কারখানার মধ্যে যে প্রোডাক্ট তৈরি করা হয় কি কি লাগে? কাঁচামালের প্রয়োজন আছে, ডিরেক্ট মেটেরিয়াল। বিষয়টা আমি ব্যাখ্যা করে এখানে বোঝাই, এটা আবার আলোচনা না করলে যদি ভালো বুঝতে না পারো তখন আবার হবে না, একটু আলোচনা করতেই হচ্ছে। যেমন কারখানার মধ্যে যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য মেটেরিয়ালের প্রয়োজন আছে, কাঁচামাল।
লেবারের প্রয়োজন আছে, ওভারহেডের প্রয়োজন আছে। আমি ব্যাখ্যা করতেছি। যে কোনো প্রোডাক্ট তৈরি করব কাঁচামালের প্রয়োজন, শ্রমিকের প্রয়োজন। যেই কারখানায় প্রোডাক্ট তৈরি করব এটার জ্বালানি খরচ, বিদ্যুৎ খরচ, বিভিন্ন যন্ত্রপাতি, এগুলোর অবচয়, এগুলো কিন্তু ব্যয়। এটাকে বলা হয় ওভারহেড বা উপরিব্যয়, কারখানা উপরিব্যয়। এই তিনটা যোগ করা হবে। তারপরে আরও কিছু নিয়ম আছে, যেমন চলতি কার্য যোগ, বিগিনিং চলতি কার্য যোগ, এন্ডিং চলতি কার্য বিয়োগ, বিগিনিং ফিনিশ কোর্স যোগ, এন্ডিং ফিনিশ কোর্স বিয়োগ। এগুলো করার পরে এক সময় একটা প্রোডাক্ট তৈরি করার জন্য যেই পরিমাণ ব্যয় হয়, তো ওই এক সময় কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যায়। কস্ট অফ গুডস সোল্ড এক সময় পাওয়া যায়। তো কস্ট অফ গুডস সোল্ড কাকে বলে? আমি যে প্রোডাক্টটা বিক্রি করব, বিক্রি করার আগ পর্যন্ত ওইটি তৈরি করার জন্য, তৈরি করার পিছনে কি পরিমাণ ব্যয় হলো, এটাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। যেমন ধরো আমি একটা প্রোডাক্ট বিক্রি করছি 100 টাকা দিয়ে, কিন্তু এটার পিছনে আমার মেটেরিয়ালের ব্যয় আছে, লেবারের ব্যয় আছে, ওভারহেডের ব্যয় আছে, আরও বিভিন্ন ব্যয় আছে। ওই ব্যয়গুলোর পিছনে আমার খরচ হয়েছে 80 টাকা। এখন 100 টাকা দিয়ে আমি বিক্রি করেছি, কিন্তু আমার ব্যয় হয়েছে 80 টাকা। তাহলে 100 থেকে 80 বাদ দিলে যে 20 টাকা, এটা হলো আমার মুনাফা, তাই না? আচ্ছা, এখন কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ডের সাথে আবার অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং এক্সপেন্সগুলো এখানে যোগ করে টোটাল কস্ট পাওয়া যায়। এত আলোচনা কেন করতেছে? কারণ হচ্ছে সেলসের পরিমাণ 1,20,000, কিন্তু প্রফিট হচ্ছে ব্যয়ের উপরে 25%। আমরা ধরে নিলাম এই কস্ট অফ গুডস সোল্ড, এটার উপরে 25% প্রফিট যোগ করে তারপরে বিক্রি করা হয়। ওইটা বোঝানোর জন্যই মূলত আমি এত আলোচনা করতেছি। এক সময় কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যায় এক সময়, তার সাথে প্রফিট যোগ করা হয়। কস্ট অফ গুডস সোল্ডের সাথে প্রফিট যোগ করে, কস্ট অফ গুডস সোল্ড পরে টোটাল ব্যয় আছে, টোটাল ব্যয়টা এখানে আলাদাভাবে নেই, বাদ দিয়ে দিলাম। প্রফিট যোগ করে তারপরে না বিক্রয় মূল্য, সেলস। কিন্তু এখানে বিক্রয় করা হয়েছে 1,20,000 টাকার। আর এখানে যে প্রফিটটা আসছে এটা কিন্তু ব্যয়ের উপরে 25%, এই কস্ট অফ গুডস সোল্ডের উপরে প্রফিটটা 25%। ওকে, এই কথাটা আপাতত মনে রাখো। আমি আগে সূত্রটা সাজাই। তাহলে কস্ট অফ গুডস সোল্ড, এটার সূত্র আমি কি লিখতে পারি? যেমন এখানে কস্ট অফ গুডস সোল্ডের সাথে প্রফিট যোগ করে সেলস পাওয়া গেছে, তাহলে সেলস ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড প্লাস প্রফিট। অতএব আমি যদি সিটা কস্ট অফ গুডস সোল্ড এদিকে রাখি, সেলস এদিকে রেখে প্লাসের প্রফিট যদি মাইনাসের প্রফিট করে নেই, তাহলে কস্ট অফ গুডস সোল্ডের সূত্র দাঁড়ায় সেলস মাইনাস প্রফিট। এটা কস্ট অফ গুডস সোল্ডের সূত্রকে আমি সেলস মাইনাস প্রফিট লিখতে পারি না? অবশ্যই পারি। যেমন আমি তোমাকে এখানে সরাসরি দেখিয়ে দেই। ইনভেন্টরি টার্নওভারের সূত্র কস্ট অফ গুডস সোল্ড ভাগ এভারেজ ইনভেন্টরি। এভারেজ ইনভেন্টরি তো সহজ, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, অবশেষে 10,000। এই যে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড প্লাস প্রফিট যোগ করে পাওয়া যায় সেলস। তাহলে আমি যদি কস্ট অফ গুডস সোল্ড এদিকে রেখে সেলসটাও রাখলাম, প্লাসের প্রফিট মাইনাসের প্রফিট করে নেই, তাহলে কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল টু সেলস মাইনাস প্রফিটকে আমি লিখতে পারি না, এই যে লিখলাম সেলস মাইনাস প্রফিট। ঠিক আছে, সেলস মাইনাস প্রফিট, এটা আমি লিখলাম। এবার পরের কথাটা, আমার অঙ্কের মধ্যে সেলসের পরিমাণ 1,20,000 দেওয়া আছে, কিন্তু প্রফিটের পরিমাণটা কত সেটা দেওয়া নেই। এখন তুমি লক্ষ্য করো, কস্ট অফ গুডস সোল্ড, তার সাথে যোগ করা হয়েছে প্রফিট, তারপরে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে সেলস, এবং এই ব্যয়ের উপরে 25% প্রফিট ধরা হয়েছে ব্যয়ের উপরে। তাহলে 25% হচ্ছে এই প্রফিট। ব্যয়ের যে টাকাটা, এটা আমি ধরে নিলাম যত টাকাই থাকুক না কেন, এটা 100% টাকা। ওই 100%-এর উপরে প্রফিট ধরা হয়েছে আরও 25%। তাহলে সেলসে বর্তমানে যে টাকাটা আছে এটা হবে 125%। কেন বললাম? ব্যয় যদি 100 টাকা থাকে, 100 টাকা 25%, 25 টাকা মুনাফা যোগ করে তারপরে 125 টাকায়
বিক্রয় করা হয়েছে। তো ব্যয়ের টাকা ধরলাম 100%, কারণ এখানে আসলে ব্যয়ের উপরে 25% প্রফিট যুক্ত করা হয়েছে, এই জন্য আমি বলতেছি ব্যয়ের উপরে কিন্তু 25%। তো ব্যয় 100%, তার উপরে 25%, তাহলে সেলস হলো 125%। এখন সেলস 125%, এটা বাইর করার কী বা প্রয়োজন আছে? কারণ অঙ্কটার মধ্যে আসলে সেলসের টাকা 1,20,000 দেওয়া আছে, সেলসের টাকা। আমার কিন্তু প্রফিটের মানটা এখন বাইর করতে হবে, গ্রস প্রফিট। এখন আমি প্রফিট যদি বাইর করতে চাই তাহলে 25% টাকা বাইর করতে হবে। এখন দেখো, সেলস যদি 125% হয় তাহলে এটাকে 125 দ্বারা ভাগ করলে 1%-এর টাকা চলে আসবে। 1,20,000কে 125 দ্বারা ভাগ করলে 1%-এর টাকা চলে আসবে না? এখন যদি আমি এটাকে 25 দ্বারা গুণ করি তাহলে 25% টাকা চলে আসবে। আর 25%, যেমন 1,20,000কে 125 দ্বারা ভাগ 25 দ্বারা গুণ, ঠিক এরকম বিষয়টা কিন্তু এরকমই। 1,20,000কে 125 দ্বারা ভাগ 25 দ্বারা গুণ, তখন 25% টাকা চলে আসে। আর 25% টাকা যদি চলে আসে, এটা প্রফিটের টাকা চলে আসে, তখন আমি এখানে গ্রস প্রফিটের টাকাটা 1,20,000কে 125 দ্বারা বা 25 দ্বারা গুণ করলে 24,000 টাকাটা সহজে পেয়ে যাচ্ছে। এইটা বোঝানোর জন্য আমি মূলত এতটা আলোচনা করলাম। এই গ্রস প্রফিটের টাকাটা সেলসের টাকাকে 125 দ্বারা ভাগ করে 1%-এর টাকা পাওয়া যায়, তাহলে 25 দ্বারা গুণ করলে 25%-এর টাকা পাওয়া যায়। এই তো, সেলস থেকে গ্রস প্রফিট বিয়োগ করতে হবে। সেলস থেকে গ্রস প্রফিটের যে টাকাটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে নাও 96,000, 10,000 দ্বারা ভাগ করলে 9.6 টাইমস, যেহেতু টার্নওভার আছে। তাহলে আমাদের আলোচনাটা শেষ। এখন তোমরা বুঝতে পারলে কিনা আমাকে একটু জানিয়ে দিও। আশা করব ক্লিয়ার, অঙ্কটা ইম্পর্টেন্ট।